প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কম এর অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে তাদের স্বাগত জানাচ্ছি। আমি সাকাতুন সেলিম। আজ ইউএসএ নিউজের 901তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডক্টর মুজিবুর রহমান মজুমদার এবং বাংলাদেশ হিন্দুজ ইউনাইটেড হিন্দুজ অফ ইউএস এর চেয়ারম্যান ডাক্তার প্রদীপ দাস। প্রভাত দাস। প্রভাত দাস, সরি, ডাক্তার প্রভাত প্রভাত দাস। দাস। প্রভাত, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আছে। সরি, যে ডাক্তার প্রভাত দাস। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার 100 দিনের বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার 100 দিন অতিবাহিত হলো আজ। এই 100 দিনকে আপনারা কিভাবে দেখছেন যুক্তরাষ্ট্র থেকে, প্রবাস থেকে, সেই বিষয় নিয়ে কথা বলবো। তা আমি প্রথমে ডাক্তার মুজিবুর রহমান মজুমদারকে দিয়ে শুরু করবো। মজুমদার ভাই, ডক্টর মুজিবুর, আপনি দিয়ে শুরু করেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার 100 দিন কিভাবে দেখছেন? আহ, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। থ্যাংক ইউ ইউএস অনলাইন ডট কম এবং ওনাদের দর্শকদের, এবং আমার সালাম ও শুভেচ্ছা আজকের দুজন গেস্ট, ডক্টর প্রভাস দাস, প্রভাত। তাই প্রভাত। না? হ্যাঁ, প্রভাত দাস। প্রভাত প্রভাত দাস এবং এবং ডক্টর সিদ্দিকুর রহমান ভাই, ওনাকে অনেকদিন থেকে চিনি আমি। তো অনেকদিন পর দেখলাম। ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আসার জন্য। তো প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তী সরকার আজকে 100 দিন পূর্ণ হয়েছে। আপনারা জানেন সবাই যে বাংলাদেশ জনতার বিপ্লবের মাধ্যমে আহ, আহ, 16 বছর আহ, দল আওয়ামী লীগের আহ, অত্যাচার, শোষণের বিরুদ্ধে জনগণের এবং ছাত্র জনতার সংগ্রামের মধ্যে দিয়ে অলমোস্ট 2000 আহ, ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে এবং 20,000-এর উপরে উন্ডেড আমাদের মা বোন ছাত্র ভাইদের সংগ্রামের মধ্যে দিয়ে যেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে, তার আজকে 100 দিন হলো। এটাতে আমার বিদেশ থেকে যতটুকু আমরা দেখতে পাই, আহ, নানা মিডিয়ার মাধ্যমে নানা ধরনের, এবং আহ, আমাদের ডাইরেক্ট যোগাযোগ যা আছে বাংলাদেশের নানা সেক্টরে, তাতে আমার কাছে মনে হয় আহ, আমার অ্যাসেসমেন্টে যেটুকু সাকসেসফুল হওয়ার কথা ছিল, আশা করা হচ্ছিল, জনগণ যদি চেয়েছিল, তা পুরোপুরি ওনারা করতে পারেননি। কিন্তু অনেক কিছুতেই তারা প্রচন্ড সাকসেস দেখিয়েছেন। তবে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই অন্তর্বর্তী সরকার আহ, যেই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে চলছে, গত 16 বছরের এই অ্যাডমিনিস্ট্রেশন, আওয়ামী বাকশালীদের দ্বারা সাজানো অ্যাডমিনিস্ট্রেশন, যার কারণে আহ, অনেক সুফল যেটা জনগণ আশা করছেন, সেটা ওইভাবে জনগণের কাছে আসেনি। যার কারণে আহ, আমি মনে করি একদিকে যেমন বেশ কিছু সাকসেসও আছে, আহ, বেশ কিছু বিভিন্ন সেক্টরে বেশ কিছু নতুন পরিবর্তন আনছেন বা আনার চেষ্টা করছেন। সাথে সাথে সেই সেই জিনিসগুলোর রেজাল্ট এখন আমরা দেখতে পাইনি, যেটা জনগণের কাছে যেটা মোর ইম্পর্ট্যান্ট। আপনার দ্রব্যমূল্যের দাম এবং ওভারঅল একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা, যেটা জনগণ চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, সেটার প্রক্রিয়াটা এখন ওইভাবে শুরু হয়নি। তবে ডক্টর ইউনূস সাহেব এবং তার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কিছু সেক্টরে সংস্কার করার জন্য কতগুলো প্রোগ্রাম নিয়েছেন। সেই প্রোগ্রামগুলো ইনশাআল্লাহ যদি সাকসেসফুলি ওরা করতে করতে পারেন এবং সেটা যদি সুফল নিয়ে আসতে পারেন জনগণের কাছে, আমি আশা করব যে এই অন্তর্বর্তী সরকার তাহলে আহ, অনেক আমূল পরিবর্তন করতে পারবে আমাদের দেশে, যেটা অত্যন্ত জরুরি। আহ, বৈদেশিকভাবে আমি বলবো যে বাংলাদেশ থেকে বেরিয়ে এসে মাথা তুলে দাঁড়াবার জন্য যেই প্রত্যয় নিয়ে জনগণ আন্দোলন করেছে, সেটা শো করছে। আপনারা জানেন, আহ, আহ, কিছুদিন আগে প্রফেসর ইউনূস সাহেব জাতিসংঘে এসেছিলেন
এবং আপনারা সবাই দেখেছেন, বিদেশে যারা আছেন এখানে নিউ ইয়র্কের মাটিতে, যে ওনার যেই প্রতিপত্তি জাতিসংঘে এবং ওনার যেভাবে ওনাকে সম্মান দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের জন্য উনি যেই অল্প সময়ের মধ্যে প্রায় 25টার মতো ভেরি ইম্পর্টেন্ট মিটিং করে বাংলাদেশের অনেকগুলো জিনিসের উনি অনেক ব্যাপারে এগিয়ে নিয়ে গিয়েছেন, এবং অনেক ধরনের প্রজেক্ট এবং সম্পর্ক দেশের নানা দেশের সাথে সম্পর্ক যেগুলো অনেক রিপেয়ার করে উনি এগিয়ে যাচ্ছেন। তো এইটা একটা যে বাংলাদেশের দেশের মাটিতে আহ, আহ, উনি উনি আহ, আগের থেকে অনেক উন্নত করেছেন, এবং আশা করব আগামীতেও যদি এইভাবে চলতে থাকে ইনশাল্লাহ এই অন্তর্বর্তী সরকার আরো সাকসেসের মুখ দেখবে। জি, অনেক ধন্যবাদ আবারও আসবেন আপনার কাছে। ডক্টর সিদ্দিকুর রহমান, সিদ্দিক আপনার যদি প্রবলেমটা বলেন। এবার আমি জি। ভাইদের শুনি নাকি আমাকে? আমি তো শুনতে আসছি। জি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে আজকে আপনার এই বহুল প্রচারিত এবং খুবই অনেক দর্শক আপনার রয়েছে সারা প্রবাসে এবং দেশেও আপনার এই টক শো অনেকে দেখেন। আহ, শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে যে বিজ্ঞ দুইজন আলোচক রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি দুঃখ, মানে আমি শোক প্রকাশ করছি বা দুঃখ প্রকাশ করছি যারা জঙ্গি গোষ্ঠীর তারা নিমন্ত্রিত পরিকল্পিত জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং গত 100 দিনে সারা বাংলাদেশের মানুষ যে অসুবিধা ভেতর দিয়ে দিন যাপন করছে, অনিশ্চয়তা ভবিষ্যৎ নিয়ে দিন যাপন করছে, আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। করে আমার বক্তব্য 100 দিনের কথা দিয়ে উঠেছে। আমি তো এটা 100 দিন মনে করি না, তার কারণ বাংলাদেশের রক্তে রঞ্জিত সংবিধান রয়েছে, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে লঙ্ঘন করে অবৈধভাবে অনির্বাচিত অসাংবিধানিক এই অন্তর্বর্তীকালীন সরকার, তার 100 দিন না 1000 দিন, ইট ডাজন্ট ম্যাটার, এটা অবৈধ। এরা যত কিছু করবে সবকিছু অবৈধ, এদের কোনো কিছু, জনগণের কোনো ম্যান্ডেট নাই। সম্মানিত ব্যক্তি যিনি ডক্টর নোবেল লরিয়েট, আমাদের গর্বের ব্যক্তি, তিনি তো এখানে বলে গেছেন, ডক্টর মজুমদার সাহেব বলেছেন যে ইউএনওতে এসেছিলেন। উনি কি বলেছেন? উনি বলেছেন সেই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বিশ্বের দরবারে উনি প্রাউডলি বলেছেন, ইমেজিংলি meticulously designed and perfectly executed মুভমেন্ট। তার মানে হলো যে হত্যাযজ্ঞটি ঘটেছে জুলাই আগস্টে, সেটা ওনার পূর্ব পরিকল্পিত, এবং তার মাস্টার মাইন্ড হলো আজকে ওনার যে উপদেষ্টা, তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ। এবং এই যে হত্যাযজ্ঞটি হয়েছে, আপনারা বলেছেন 2000, আমি যতটুকু জেনেছি পত্র পত্রিকার মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসে বলেছে 3000-এর মতো পুলিশকে হত্যা করা হয়েছে। ছাত্র তো 2000 বা 1000 1500 মারা গেছে, 3000 পুলিশকে হত্যা করা হয়েছে। একজন পুলিশকে মারলে কি হয় আপনি দেশে জানেন? মারা তো দূরের কথা, একটা লাঠি তুললে কি করে এখানে। আমাদের এক আমাদের একই বাঙালি পরিবারের এক ছেলে কেচি হাতে ছিল, কেচি, তাকে গুলি করে মারা হয়েছে, পুলিশ গুলি করে, 3জন পুলিশ তাকে গুলি করে মেরেছে। সেই 3000 পুলিশকে মারা হয়েছে বাংলাদেশে। কেন? কারা? কি জন্য তারা মৃত্যুবরণ করলো? কেন 450টি পুলিশ স্টেশন আক্রমণ গুলো? কারা এরা? কে? এই অস্ত্রগুলো 7.62 ব্যারেলের যে অস্ত্র, সেটা কার কাছে ছিল? কারা করেছে? এর মূল হোতা হলো আজকে আপনি যাকে নিয়ে আলোচনায় বসেছেন 100 দিনের কর্মকাণ্ড, সে হলো এর মূল হোতা, ডক্টর ইউনূস এবং তার সেই 3 ছাত্র আজকে বাংলাদেশকে যে অবস্থায় নিয়ে এসেছেন, সেই 30 লক্ষ শহীদদের 2 লক্ষ মা বোনের যদি বিনিময় সে দেশ পরিবর্তন করে, তা কি স্লোগান দিচ্ছে এখন? তারা নাকি এটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করবে।
তারা বিভিন্ন শহরে শহরে তারা কমিটি গঠন করছে এবং ইসলাম প্রত্যাবর্তন করে বাংলাদেশে। বাংলাদেশে ইসলাম প্রত্যাবর্তন হবে না, সেই জামাতি সেই শিবিরের দিয়ে বাংলাদেশ পরিচালিত হতে পারবে না। সে 100 দিনই হোক আর আরো 90 দিনই হোক, দেখবেন বাংলাদেশ জনগণ রুখে দাঁড়াবে। বাংলাদেশ জনগণ যখন বুঝবে যে মিথ্যা আন্দোলনটা শুরু হয়েছিল জুলাই আগস্টে, মিথ্যা মিথ্যা মিথ্যার ওপর বেসিস করে, এর কোনো দাবি ছিল না কোটা সংস্কার। 6 বছর আগে কোটা বাংলাদেশে কিন্তু গত 6 বছর কোনো কোটাই ছিল না। দেয়ার ওয়াজ নো কোটা লাস্ট 6 ইয়ার্স। একটা কেসে কোটা সংস্কারকে স্থগিত করা হয়েছে। এখন সেই স্থগিত করার কোটা সংস্কারকে কেন্দ্র করে এই জঙ্গি গোষ্ঠী, এই তিন ছোকরা যারা আজকে উপদেষ্টা বলে পরিচিত, মন্ত্রিত্ব পালন করছে বাংলাদেশে, রক্তরঞ্জিত বাংলাদেশে, তারা আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে মিটিকুলাসলি ডিজাইন, পারফেক্টলি এক্সিকিউটেড যে ঘটনাটি, গতকালও একজন ছাত্র মারা গেছে, হসপিটাল মারা গেছে, গতকালে একজন ছাত্রলীগের ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো এই জঙ্গি গোষ্ঠী যারা জুলাই আগস্টে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ড করে 2 থেকে 2,500, আপনার কথায়, কিন্তু অনেকের কথায় 3,000 যদি দেওয়া হয়, তারপরে 5,000 মতন মানুষ নিরীহ যারা এর আগেও নেই পাশেও নেই, তাদের নৃশংসভাবে হত্যা করেছে এই জঙ্গি তৎপরতা। এই জঙ্গি তৎপরতা বাংলাদেশের মানুষ কোনোদিনই সহ্য করবে না। খালি অপেক্ষা করেন, সময় আসবে, সময়েই এর প্রতিকার করবে যে অন্যায়ভাবে জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালিয়ে একটা গণতান্ত্রিক দেশে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে জোরপূর্বক দেশ থেকে বের করে দিয়ে ক্ষমতা দখল করে বেশি দিন থাকা যাবে না। এটা অসাংবিধানিক, অনৈতিক, এবং এই যে শত শত লোক মারা গেছে, এর বিচার বাংলাদেশে মাটিতে হবে। এবং এদের এই 100 দিনের যে কথা বলছেন, দেশে আজকে যে 5 তারিখে দেশে একটা স্থিতিশীলতা ছিল, যে শান্তিতে মানুষ বাস করতো, এখন সে শান্তি সেখানে নেই। এখন দেশে ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করতে পারছে না, একটার পর একটা ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতির ধ্বংসের তার প্রান্তে পৌঁছে যাচ্ছে, জিনিসপত্রের দাম প্রতিদিন বেড়েই চলেছে। এই যে একটা, যে দেশটা মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নের দেশে যাচ্ছে, অগ্রসর হচ্ছিল, সারা বিশ্বে একটা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল গত 15 বছরে, সেই দেশটাকে আজকে ইকোনমিক্যালি একটা দেউলিয়া দেশে পরিণত হতে যাচ্ছে। গত 3 মাসে তার প্রমাণ হয়েছে, এবং এরপরে জনগণ দাঁড়িয়ে যাবে। এখান থেকে আমাদের কাজ হবে কি করে এই ক্ষতি, যে ক্ষতিটি গত 3 মাসে হয়েছে, গত 100 দিনে হয়েছে, এই ক্ষতির থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, এ নিয়েই দল মত নির্বিশেষে আমাদের সবাইকে চিন্তা করতে হবে। এটুকুই আমি আপাতত বলতে জি, চাচ্ছি গত 100 দিনের ধন্যবাদ ঘটনা। সিদ্দিক ভাই। আবার আমরা ডাক্তার প্রভাত দাস, প্রভাত দাস যদি বলেন আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আজকের এই আয়োজনের যিনি আয়োজন করেছেন, আমাদের ইউএসএ অনলাইনের সিইও, আমাদের খুবই অতি পরিচিত সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রবাসে এবং দেশে যারা অসংখ্য ভিউয়ার্স আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। বেসিক্যালি এখানে দুজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব আছেন। আমাদের ডক্টর মুজিবুর রহমান আছেন, তিনি আমার ধারণা তিনি রাজনৈতিকভাবে অনেক সচেতন এবং রাজনৈতিক কর্মী। ডক্টর সিদ্দিকুর রহমানকে তো আমরা অনেক আগের থেকেই জানি, অনেক একজন বিজ্ঞ রাজনীতিবিদ, এবং আওয়ামী লীগের এখানে দীর্ঘদিন যাবৎ তিনি প্রেসিডেন্ট। আমরা প্রবাসে তার অ্যাক্টিভিটিস সবসময় লক্ষ্য করছি। তো বস্তুতপক্ষে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে দেশ পরিচালনা করছেন, সেই বিষয়গুলো 100 দিনে তারা কি ভালো মন্দ করছেন, এটা আমরা সবাই দেখছি, প্রত্যক্ষ করছি দূর থেকে।
এগুলোর মূল্যায়ন ওনারা দুজনে করবেন, সেটা আমার ধারণা। তো আমার যেটা বিষয় সেটা হচ্ছে, আমি এখানকার একটি বড় একটি অর্গানাইজেশনের চেয়ারম্যান, ইউনাইটেড হিন্দুস অফ ইউএস এর চেয়ারম্যান আমি। তো বাংলাদেশের আমাদের যারা সংখ্যালঘু যারা আছেন, বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তারা কতটুকু শান্তিতে আছেন সে বিষয়টা আমরা সাধারণত এখান থেকে পর্যবেক্ষণ করি, এবং সে বিষয়ে আমরা বিভিন্নভাবে মতামত দেই এবং প্রয়োজনে ডেমনস্ট্রেশন করি। তো সেই প্রেক্ষিতে আমি যেটুকু বলতে পারি যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় শান্তিতে নেই। এবং আপনারা হাজারীগলিতে, হাজারীগলি তো বোধহয় নাম চট্টগ্রামের, যে নৃশংসভাবে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রাতের অন্ধকারে, ওখানকার যারা রক্ষা করবেন, যারা সামরিক বাহিনী বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, তারা যদি নিরীহ মাইনরিটির উপর অত্যাচার করে রাতের অন্ধকারে সিসি ক্যামেরা ট্যামেরা ছিনিয়ে নিয়ে, তো আপনারা বুঝতেই পারেন যে আমরা কেমন আছি সেখানে। এবং ইসকনের উপরে আজকে যে খড়গ ধরছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়, সবাই না, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে এবং অত্যন্ত নিন্দনীয়। ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান, এবং পৃথিবীর যত দেশ আছে সব দেশে ইসকন আছে। কোথাও কোনো দেশে তাদের বিরুদ্ধে কোন রকম কোনো অভিযোগ নেই। অভিযোগটা শুধু বাংলাদেশে। অভিযোগ কেন? যে তাদের চিন্ময় প্রভু, যিনি ইসকনের একজন সন্ত সাধু, তার ডাকে হিন্দুদের 8 দফা দাবি নিয়ে একটা সম্মেলন করেছিল চট্টগ্রামে। লক্ষ 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 হিন্দুদের সমাবেশ ঘটেছে। তার কারণ হিন্দুরা ভালো নেই, তারা তাদের দেশকে ভালোবাসে, দেশ ছাড়তে চাচ্ছে না, এই ছিল তাদের অপরাধ। এবং তার উপর ভিত্তি করে তাদের উপর যে টর্চার চলছে আপনারা সবাই ভালো করে জানেন, এবং এগুলো মেনে নেওয়ার মতো নয় কিছুতেই। এবং এটাও আমরা দেখছি যে ওখানে স্লোগান উঠছে যে একটা একটা ইসকন ধরে ধরে জবাই কর। সেই মনি, সেই আপনারা দাবি করছেন যে আপনারা হিন্দুদেরকে সুরক্ষা দেবেন, আর আপনার হাজার হাজার মুসলিম ভাইয়ের রাস্তায় বলতেছে প্রকাশ্যে একটা একটা ইসকন ধরে ধরে জবাই কর। আর আপনি আমাকে নিয়ে আসছেন আপনার প্রোগ্রামে কিছু কথা বলার জন্য। সেই শুধু তাই নয়, অমিত নামের একটি ছেলে ওই টর্চারে মারা গেছে, যে টর্চারে শত শত হিন্দু ভাই বোনদের অ্যারেস্ট করা হয়েছে ফর নাথিং। এখন এই যে একটা অসহিষ্ণু অবস্থা চলছে, বাদ দেন আপনার অন্যান্য কথা, আমাদের প্রতিনিয়তই আমাদের বাংলাদেশের ভাই বোনদের সঙ্গে কথা হয়, তারা মোটেই ভালো নেই। 100 দিন বলেন আর 1000 দিন বলেন, একটা মূলা কিনতে যদি আপনার 100 টাকা লাগে, এক পিস শশা কিনতে যদি 80 টাকা লাগে, 1 কেজি চাল কিনতে যদি 60 টাকা 70 টাকা লাগে, আর একটা রিক্সাওয়ালার আজকে ইনকাম 500 টাকা, তার অর্ধেক দিন সে খেতে পারে না। এগুলো আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? আপনারা 100 দিনের আলোচনায় বসছেন। ওখানে মানুষ মানবতার জীবন যাপন করছে, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে। আচ্ছা, ভালো কথা, একটি রাজনৈতিক দলের নেত্রী ভালো ছিল না, তাকে আপনারা বের করে দিয়েছেন, ভালো কথা, আপনারা নূতন করে শুরু করেন। কেন তাদের বাড়িঘরে জ্বালিয়ে দিতে হবে? কেন সেই সব কর্মীদের, সেই সব মন্ত্রীদের বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিতে হবে? কি কারণে? নেত্রী অন্যায় করেছে, ভালো কথা, তার সঙ্গে যারা কাজ করেছে তাদেরকে মেরে ধরে পিটিয়ে গয়রভাবে শুরু করে দিচ্ছেন। কি তাণ্ডবটা কি কারণে? আপনারা সেই নেত্রীকে বিচার করবেন, করুন, আন্তর্জাতিক আদালতে যাবেন, যান,
সেটা তো আমাদের বিষয় না। আমি একজন মাইনরিটির রাইটস এর একজন মানে কর্মী হিসেবে আমি ঘোষণা আমি বলতে চাই, এগুলো আমরা মেনে মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। এবং 100 দিনের মূল্যায়নের কথা আপনি বলছেন, ওই 100 দিনের মূল্যায়ন এখানে দুজন প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন, তারা বলবেন কি মূল্যায়ন হচ্ছে না হচ্ছে। কিন্তু দুই এই যে দুইজন এখানে প্রাজ্ঞ ব্যক্তিত্ব আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কি এগুলো চোখে দেখেন কি ঘটছে মাইনরিটিদের উপরে? এবং একটা একটা ইস্কন ধরে ধরে জবাই কর, এবং একটু 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 এদিক সেদিক হলেই বাংলা ছাড়। বাংলা হিন্দুরা বলতে শুরু করছে কথায় কথায়, বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? এই হিন্দুরা 2 কোটি 2.5 কোটি হিন্দুরা ছাড়বে না দাদা বাংলাদেশ। তারা বাংলাদেশ ছেড়ে কোথাও যাবে না, প্রয়োজনে তারা রক্ত দেবে। আপনারা বলছেন যে যারা শহীদ হয়েছে, যেসব ছাত্ররা আজকে মারা গেছে, এই ছাত্রগুলোর তো কোনো অপরাধ ছিল না। ওরা তো শুধু দাবি করেছিল যে আমাদেরকে মানে কোটা দাও, কোটার ভিত্তিতে আন্দোলন করতেছিল। কিন্তু সূক্ষ্মভাবে সেই ভিড়ের মধ্যে লক্ষ লক্ষ ঢুকে গিয়ে একটা বিপর্যয় ডেকে আনছে বাংলাদেশে। এই বিপর্যয়টা ওই ওই স্টুডেন্টদের প্রত্যাশা ছিল না, আমার ব্যক্তিগত ওপিনিয়নে। ওই রকম প্রত্যাশা নিয়ে তারা আন্দোলন করতে নামেনি। তবে আন্দোলন ছিল কোঠাগুলো যাতে পায়, বাতিল হয়। সেখানে রাজনৈতিক সুযোগ নিয়ে এই ম্যাসাকার অবস্থা করেছে। সুতরাং কথা বলার আবার সুযোগ আসলে আবার বলবো, কিন্তু আমার সারৎসার কথা হচ্ছে, মাইনরিটিদের রাইটস এর উপরে যদি অন্তর্বর্তী সরকার মনে করে যে যাচ্ছে তাই করবে, সেটা হবে না। এখানে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন। আমেরিকার যে এই যে নভেম্বরের 5 তারিখে এত বড় বিজয় ঘটলো ডোনাল্ড ট্রাম্পের, হয় এভরিবডি বলছে যে ডোনাল্ড ট্রাম্প একটা দুষ্ট লোক। 76 মিলিয়ন পিপল তাকে ভোট দিয়েছে। কোন রিপাবলিকান এত ভোট পায়নি অতীতে। হয় বিকজ হি কানেক্ট টু দ্য পিপল। সে গ্রাসরুট লেভেলের কাছে গিয়ে বলছে সে কি করতে চায়। আর তার বিপক্ষে যিনি ছিলেন, তিনি শুধু ট্রাম্প শয়তান, দুষ্ট, দুশ্চরিত্র, তাই নিয়ে কথা বলছেন, এই মানুষের কথা কাছে যাননি। সুতরাং এই যে গণতান্ত্রিক ধারা বাংলাদেশেও ঘটবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, মুজিব ভাই শুনেছেন, এবং জি। যদি এই অন্তর্বর্তী সরকারের 100 দিন এবং ভবিষ্যতে তাদের পরামর্শ কি দিবেন আপনার জায়গা থেকে? ধন্যবাদ। প্রথমত আমি আমাদের প্রভাস দা যা বললেন এটার ব্যাপারে একটু একটু কমেন্ট করতে চাই। আসলে হিউম্যান রাইট হলো মানবাধিকারের প্রথম জিনিস। এটা আমরা এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে আমরা হিউম্যান রাইটটাকে অ্যাভয়েড করি। এখানে সবার জন্য একই 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 রাইট। এটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বাংলাদেশে সবার সমান রাইট আছে এবং সবাই বাংলাদেশের নাগরিক। আমরা যদি সংখ্যালঘু বলে নিজেদেরকে আলাদা করে ফেলি, আমি মনে করি এটা সংখ্যালঘুদের জন্যই ক্ষতিকারক হবে। এটা আমি জানি আমাদের পার্শ্ববর্তী দেশে এই ধরনের নোংরামি হচ্ছে। আজকে যে বিজেপি সরকার আছে বিগত বেশ অনেকগুলো বছর ধরেই ওখানকার সকল মুসলিম মাইনরিটিকে এবং খ্রিস্টানদেরকে নানাভাবে তারা অত্যাচার করছে, খুন করছে, নানা উসিলায় মাংসের কথা বলে, নানা কিছু কথা বলে খুন করছে। সেটা আমরা ওই ধরনের কালচার আমরা বাংলাদেশে চাই না। বাংলাদেশে সবসময় ধর্মীয় দিক থেকে আমাদের একটা সম্প্রীতির দেশ। বাংলাদেশের হিস্ট্রিও তাই, যেখানে আমরা আমাদের গ্রামে, আমার গ্রামে, আমি যে গ্রাম থেকে আছি, আমার গ্রামে মুসলমান আছে, আমার গ্রামে হিন্দু আছে, আমার গ্রামে বৌদ্ধ আছে। আমাদের গ্রামে আজ পর্যন্ত আমি কখনো কোনো রেষারেষি মারামারি খুনাখুনি দেখিনি। কিছু লোক, দুষ্ট লোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর মুসলমান হোক, সে যদি অন্যায় করে, আহ, সেইটার শাস্তি তাকে পেতে হবে। জনরো শেষে পড়তেই পারে, যেভাবে মুসলমানরা যেভাবে পড়ছে এই জনতার বিপ্লবে,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও পড়তে পারে। কেউ যদি এটাকে নিয়ে পলিটিক্যালাইজ করতে চায় এবং বলতে চায় যে শুধু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, আমি বলবো যে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বলা উচিত বাংলাদেশি লোকের উপর অত্যাচার হচ্ছে, এবং এটা যাতে না হয় এটা কি, এটা আমাদেরকে বলতে হবে। আমরা দেখেছি এই এই বিপ্লবের পরপরই যখন এরকম একটা প্রপাগান্ডা হচ্ছিল, তখন বাংলাদেশের অন্যান্য জনগণ, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এগিয়ে আসছে হিন্দুদেরকে প্রোটেক্ট করার জন্য, তাদের মন্দির প্রোটেক্ট করার জন্য। এগুলো আমরা খবরে দেখেছি। এগুলো ফ্যাক্টস, দিজ আর দ্য ফ্যাক্টস। এখন কথা হলো যে আমার আরেক বড় ভাই সিদ্দিক ভাই অনেক কথাই বলেছেন, যদিও আহ, রাজনৈতিকভাবে বলতে হয় নাকি তাই বলেছেন, কিন্তু ঘটনা যা তার সত্যটা স্বীকার করতে হবে। আমরা সবাই জানি সত্যটা কি। এই সরকার, পতিত সরকার অত্যন্ত আনপপুলার ছিল। আপনারা জানেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে যদি সরকার হতো, তাকে পালিয়ে যেতে হতো না। সে যদি সেই পপুলারিটি থাকতো, তাকে পালিয়ে যেতে হতো না। সুতরাং ওই যতই আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলেন, এগুলো ছিল অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গত তিনটে ইলেকশনে জোর করে শাসন ক্ষমতা দখল করে রেখেছিল এই স্বৈরশাসক সরকার। বাংলাদেশে লুটপাট করে খেয়েছে, $93 বিলিয়ন বাংলাদেশে চুরি করে দিয়ে গেছে এই সরকার। হাসিনা সরকার এবং তার দোসর যারা, তারা বাংলাদেশকে লুটপাট করে রেখেছে। এগুলো আপনারা এখন প্রতিদিন দেখতে পাচ্ছেন আপনার পত্রপত্রিকায়, কে কিভাবে খুন করছে, কিভাবে খেয়েছে, চুরি করেছে। জনগণের রোষানলে পড়ে তাদের অনেককেই আহ, বা- বাড়িতে অ্যাটাক হয়েছে। সত্যি এটা জনগণের কারণে, যেহেতু তারা জনগণের উপর অত্যাচার করেছে, সেটা রোষানল হয়েছে। কই যখন আপনার আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মারা হয়, কোনো বিএনপির কোনো লোক তো পালিয়ে যায়নি দেশ থেকে। আওয়ামী লীগের লোক, এই নেতা পেতা, ছোটখাটো নেতারা কেন দেশ পালাচ্ছে? তারা কি অন্যায় করেছে? তাদের কি ভয়? তারা যদি জনগণের জন্য এত কিছু করে থাকে, এত সুন্দর রোল মডেল করে থাকে, তারা দেশ থেকে পালাতে যায় কেন? তাদের সব দোষগুলো পালালো কেন? এটা কি জনগণ বুঝে না? এখন আপনি রাজনৈতিকভাবে একটা বক্তব্য বলতেই পারেন, কিন্তু এগুলো মিথ্যাচার করতে লাভ নেই। যেটা সত্য সেটাকে স্বীকার করেন। আমরা আজকে এখানে বসতে আলাপ করতেছি গত 100 দিনের আমাদের আহ, কি অর্জনে অন্তর্বর্তী সরকার। আমি ফ্যাক্টস যা তাই বলছি আপনাকে। জনগণের কি কি এখনো পাওয়ার আছে, কি হয়েছে না হচ্ছে, আমরা ফ্যাক্টস দিয়ে যদি সুন্দর করে আলাপ করি, আমার মনে হয় এটা সবার, দর্শকদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। হ্যাঁ, যদি আমরা মিথ্যাচার করি, আমার মনে হয় না এটা আহ, আহ, জনগণের কোনো উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। আমরা যারা এখানে বিদেশে আছি, আমরা যেই মতবাদেরই হই না কেন, দেশ আমাদের সবার। দেশকে কি করে সুন্দর করা যায়, কি করে এটাকে ভালো দিকে নিয়ে যাওয়া যায়, আমরা সবাই যদি গঠনমূলকভাবে কথা বলি, গঠনমূলকভাবে আমরা অ্যাসেস করি এবং তার পরামর্শ দিই, আমার মনে হয় সেটা জনগণেরও লাভ, দেশেরও লাভ। আর মিথ্যাচার করে আহ, এটা হয়তো সাময়িক স্টান দেওয়া যায়, কিন্তু এটাতে দেশেরও লাভ না, জনগণের লাভ হয় না। আমি মনে করি যে আগামী দিনে আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে অনেক কিছু প্রত্যাশা করি। তারা যেসব সংস্কারের উপর হাত দিয়েছেন, এবং যে এগুলো তো আমরা আশা করি এটার ফল পাবো। তারা বিদেশে যেসব টাকা লুটপাট করে নিয়ে গেছে, তারপর যেসব নানা দেশের সাথে, বিশেষ করে ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে, এগুলোর কারেকশন করা এবং বিদেশ থেকে এই লুটপাটের টাকা ফেরত আনার ব্যবস্থা করা। এবং যারা এই গত 15-16 বছরে এই গুম খুম হত্যা, আয়নাঘর থেকে শুরু করে মানুষের টর্চার করেছে, তাদের প্রত্যেকেরই বিচার করা উচিত। কেউই আইনের ঊর্ধ্বে না, কেউই আইনের ঊর্ধ্বে না। সে শেখ মুজিবের কন্যা হাসিনাই হোক আর যেই হোক, প্রত্যেককেই তার অন্যায়ের জন্য সাজা পেতেই হবে। আর পুলিশ বাহিনীর কথা বলছিলেন উনি, পুলিশের, পুলিশ তো আসলে এটা পুলিশ ছিল না, এটা ছিল পুলিশ লীগ। এবং এই পুলিশ লীগের মধ্যে আপনারা খুব ভালো করে জানেন, হারুন থেকে শুরু করে আর অনেকেই ছিল যারা মানুষের উপর কীভাবে অত্যাচার করেছে, এগুলো আপনাদের নিজেই দেখা। তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। জনরোষে তারা বেশ কিছু আহত হয়েছে, মারা গেছে সত্যি, কিন্তু আমি বলবো যে যেটা ইভেন আওয়ামী লীগ সরকার ধারণা করেছিল যে যদি একটা বিপ্লব হয়, 1 থেকে 1.5 লাখ লোক মারা যাবে, সেই জায়গায় আহ, আপনার
সিদ্দিকুর রহমান সাহেবের হিসাবে মাত্র 5,000 মারা গেছে। সেই দিক থেকে আমি বলবো খুব কম বিপ্লব আছে যেখানে এত কম মারা যায়। আপনি যদি ফ্রান্স বিপ্লব ধরেন, বলশেভিক বিপ্লব ধরেন, ইরানের বিপ্লব ধরেন, ওইসব বিপ্লবের মধ্যে দিয়ে আরো বেশি অনেক লোক, অনেক হাজার হাজার লোক মারা গেছে। সেই অনুযায়ী আমি বলবো বাংলাদেশিরা যারা বিপ্লব করেছে তারা অত্যন্ত সহিষ্ণুতা দেখিয়েছে এবং দেশকে ভালোবাসে বলে, জনগণকে ভালোবাসে বলে তাদের এই এই ধরনের আহ, যেটা যেটা আওয়ামী সরকার প্রত্যাশা করছিল, ভাবছিল যে হবে, এই ধরনের কিছুই হয় নাই। যারা চোর ডাকাত তারা পালিয়ে গেছে, এটাই সত্য। এখনো পালাবার চেষ্টা করছে এবং আমি আশা করব এই সরকার তাদের কঠিন বিচার করবে এবং এই দেশটাকে আবার একটা গণতন্ত্র প্রক্রিয়ায়, একটা সুশাসনের প্রক্রিয়া নিয়ে আসবে, যাতে করে আমাদের যে বিগত যেই বিচার অবসান ঘটে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ মুজিব ভাই। হ্যাঁ, ডক্টর সিদ্দিকুর রহমান। সিদ্দিক ভাই, আমরা শেষ পর্যায়ে। না মজুমদার ভাই যেভাবে বললেন, না ঠিকই আছে, ওনার পক্ষ থেকে উনি তো বলবেনই এই সমস্ত কথা। আর আমরা আমরা শুধু মিথ্যাচার করি আর ওনারা সব সত্যাচার করেন, আমরা তো সব মিথ্যাচারী হব। আমরা তো দেশের স্বাধীন করছি, মানে যে দলটা দেশের স্বাধীনতা নিয়ে আসলো সেই দলটা যদি মিথ্যাচার করে তাহলে তার বলার কিছু নাই। তবে ঘটনা হলো যে 100 দিনে আমরা কিসের 100 দিন, কিসের সরকার এটা বলেন তো? এই সরকারের স্ট্রাকচারটা যদি বলি, এটা আমি ধরিও নই ডায়াবেটিক্যাল এটা সরকার, অবৈধ সরকার বা এটা সরকার, বলেন তো কারা এখানে? ডক্টর ইউনূসের পরিবার সরকার, এটা ডক্টর গ্রামীণ ব্যাংকের সরকার, এটা ডক্টর ইউনূসের কয়েকজন এনজিওর সরকার। এখানে করে বাংলাদেশের জনগণের কোন রাজনৈতিক দল যারা করে, ওই ওই কয়েকটা বাজিরা পোলাপান ছাড়া, ছোকরা কয়েকটা যারা আজকে ইসলাম প্রবর্তন করতে বাংলাদেশে বিপ্লব করার চিন্তা করতেছে, আরো নাকি বড় ধরনের বিপ্লবের চিন্তা ভাবনা করতেছে, তারা এই কয়েকজন ছাড়া বলেন দেখি এখানে কোন, এই যে বিপ্লব, এটা তো বিপ্লব না, এটা কি আওয়ামী লীগ বিএনপি করেছে বা এটা জাতীয় পার্টি করেছে না অন্য দল করেছে? এখানে কোনো দলের অংশগ্রহণ ছিল না। এখানে একটা জঙ্গি গোষ্ঠী, যেটা আমাদের ব্যর্থতা, আমরা ধরতে পারিনি। এই জঙ্গি গোষ্ঠী ডক্টর ইউনূস ফ্রান্স থেকে বা বিভিন্ন সময় প্রবাস বিদেশ থেকে অর্থ দিয়ে, বছর পর বছর অর্থ দিয়ে, যেটা ইউনূস এখানে বলে গেছে পাবলিকলি ইন ফ্রন্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড, যে মিটিকুলাসলি ডিজাইন, এই যে আবু সাইদকে যে হত্যা করা হয়েছে, মুগ্ধাকে হত্যা করা হয়েছে, দিজ আর অল মিটিকুলাসলি ডিজাইন, উনি নিজে বলে গেছে। এবং সেই জন্যই বলি, হয়তো মুজিব রাজি হবেন না, আপনি বলছেন আমরা সবার বিচার চাই। এই জুলাই আগস্টের প্রত্যেকটা হত্যাযজ্ঞের একজন মানুষকে মারার অধিকার আমার কারণ নাই। আজকেও আমার এক ছাত্র মারা গেছে। এই যে তাদের কোন এই তথাকথিত আপনার অবৈধ সরকার কিন্তু বলে না যে এতগুলো পুলিশ মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করি, বারবার দৌড়ে যায় আবু সাইদের মাজারে, বারবার দৌড়ে যাচ্ছে কেন? আবু সাইদের মাজার যাও কেন? আরো আবু সাইদি একজন মারা গেছে নাকি আবু সাইদের মতো আরো শত শত তাতে কথা বলো না কেন? এইভাবে চলবে না। রাজনীতি ইজ ডিফারেন্ট, দেশ পরিচালনা করা ইজ ডিফারেন্ট। দেশটা আজকে ভাই মুজিব ভাইরা দেখতেছেন না, ওনারা বুঝতেছেন বোধহয় নির্বাচন দেবে না। মুজিব আপনাকে বলে রাখি, এদের ব্লু প্রিন্ট অন্যরকম। আপনারা মনে করছেন বিএনপি ক্ষমতা আসবে, আশা বাদ দেন। আপনারা বুঝতে পারছেন না, 5 জনকে নিচে আরো 7 জনকে নেবে। ওরা নিজেরা ক্ষেত্র তৈরি করতেছে কিভাবে এখানে ইয়ার্স আফটার ইয়ার্স থাকা যায়, এখানে কিভাবে মৌলবাদ প্রতিষ্ঠিত করা যায়, যেটা ওই 3 ছোকরা অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে। এবং 3 ছোকরার মাথা হলো ডক্টর ইউনূস। যেহেতু ডক্টর ইউনূস বলেছে আমার তো এই দেশের জনগণ নিয়ে আসেনি, আমাকে ছাত্ররা অ্যাপয়েন্ট করেছে। দুঃখ লাগে যে একজন নবীন ছাত্র দ্বারা এই বুড়ো বয়সে তার চাকরির দরকার, তাকে দিয়ে খুব বেশি কিছু বাংলাদেশের জনগণ আশা করতে পারে না। 17 কোটি মানুষের দেশ, এই দেশ সহজে মৌলবাদের দেশ হতে পারবে না, হতে দেবে না জনগণ। খালি অপেক্ষা করেন সময়। অনেকে আপনি বলছেন কিছু, আপনি নিজে দেখাতে, সেটাই তো হবে। এরা কি দেবে আমার দেশ থেকে? যারা এখন যে রাজনীতি করে, যারা জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে আসে না, যারা জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, তারা আপনার দেশকে কি দেবে? জনগণকে কিছুই তারা দিতে পারবে না। দে ক্যান গিভ নাথিং টু পিপল। তখন তারা তো, এবং তার সাথে যারা কাজ করতেছে তাদের দেখেন তো, আমরা প্রত্যেকটা লোকের দেখেন তো তার চরিত্র, তারা হয় সমকামী না বহুগামী। তারা দেখবেন তাদের কত ধরনের ঘটনা তাদের ভেতরে আছে, এবং সবগুলি হলো এই
আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, জার্মান থেকে এই এনজিওর নামে শত শত ডলার নিয়ে যায়, চুরি চামারি করে তাদের সবারই ইচ অ্যান্ড এভরিওয়ান করা। আজকে যারা দেশটা পরিচালনা করছে অন্যায় ভাবে, তাদের কাছ থেকে বাংলাদেশের জনগণ কিছুই আশা করে না, আশা করবে না। সময় রাজনীতিটা, এটার কোনো রেজাল্ট কখন আসবে, আন্দোলন কখন গড়ে উঠবে, এর পূর্তিকার যে এই যে অন্যায় একটা হয়েছে, এই যে এতগুলো লোককে নৃশংস হতে, এই যে ভাই বললো হিন্দু সম্ভব, আপনি বললেন হিন্দু সম্ভব, কেন হিন্দু? আজকে গত 15 বছর তো এই সময় যখন পুজো হয় তখন তো এভাবে গার্ড দিতে হয়নি, এবার এত পাহারা দিতে হয়েছে কেন? কেন তারা পাহারা দিতে গেছে? তাদের হত্যা করা হয়নি? উনি যে ঘটনাটা বলেছেন, হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হয় নাই, তাদের বাড়িতে আগুন ধরানো হয় না এবারে এই জঙ্গি বাহিনী। এই জঙ্গি বাহিনী তো কথায় কথা বল। এখন আমি একটা কথা বলি মজুমদার ভাই, সোজা সলিউশন আছে। আওয়ামী লীগ তো আপনারা মনে করেন আমরা ভারতের করি, সোজা হিসাবে আপনাদের এ সমস্ত কিছু সহজেই করতে পারেন আপনারা। আমাদের সেনাবাহিনী আছে, তাদের বলেন ভারতটাকে দখল করে দেবে, ভারতটা বাংলাদেশের ভিতরে নিয়ে আসুক, তাহলে আপনাদের সবার আর কোনো সমস্যা থাকবে না, শেখ হাসিনাকে আনার দরকার হবে না, তখন আপনাদের সব হয়ে যাবে। সারা বাংলাদেশ এখন উচিত শেখ হাসিনা আনার দাবির দরকার নেই, আপনারা ভারতকে দল করে ফেলেন, তাহলে আর আওয়ামী লীগও ভারতের পক্ষে কথা বলার সুযোগ থাকবে না, তখন সব বাংলাদেশ হয়ে যাবে। সেই কাজটা আপনারা করেন, এবং সে শক্তি আপনাদের নাকি আছে। আপনারা বলেন যে আমাদের সব শক্তি আছে, আমরা শক্তি দেখবো। ভারতের সাথে আপনারা শক্তি দেখাতে চাচ্ছেন, খবর হবে, খবর পাবেন। ভারতকে দোষ দিয়ে লাভ হবে না, ভারতের সহযোগিতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটা আমরা অস্বীকার করা উচিত না। বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি, সে পাকিস্তানিতে আপনারা নিয়ে আসতে চাচ্ছেন, আপনারা নিয়ে আসছেন। দেখেন জাহাজ বিনা থেকে বাংলাদেশে ঢুকেছে। আমি সেই জন্য আজকে আমি তো আগে জানতাম যে 100 দিনের কথা বললাম, আমি তাহলে জয়েন করতাম না। 100 দিনের আজকে সবচেয়ে খারাপ দিন হলো আজকে, যে 30 লক্ষ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের যে দেশটা স্বাধীন করেছি, সেই দেশের জাহাজ বিনা হিসেবে আজকে বাংলাদেশে ঢুকছে। আজকে পুরো পাকিস্তান বাহিনী আছে এই ডক্টর ইউনুস। আমার এই ডক্টর ইউনুসের এই গংদের সম্বন্ধে, এই জঙ্গিদের সম্বন্ধে কথা করতে আমার এখন লজ্জা লাগছে। আমার বারবার মনে পড়ছে, আমি দেখছি আমার সামনে সেই 30 লক্ষ শহীদ মমদুল্লাহ মাহমুদকে আমি সবসময় দেখছি যে তাদের রক্ত যে আজকে যে বৃতার যাচ্ছে, যে যেভাবে বিশ্বাসঘাতকতা করছে যে বাঙালি জাতি, এটাকে কিভাবে আমি ব্যাখ্যা দেব, কিভাবে এটাকে অ্যাকোমোডেট করবো, এই ভাষা আমি খুঁজে পাচ্ছি। তবে আমি আবারও বলি, যারা আজকে এই জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, যারা আজকে আফগানিস্তান বানাতে চাচ্ছে, পাকিস্তান বানাতে চাচ্ছে, তাদের বলবো এখনো তোমাদের সময় আছে, এখনো সময় আছে। কাম টু দ্য সেন্সেস। জনগণের যে দেশ, 17 কোটি মানুষের দেশ, তারা যা চায় সেটা করো। কোনোদিনই এই জঙ্গি দেশ এটা হবে না, কোনোদিনই ইসলামী বিপ্লব দিয়ে এই 17 কোটি মানুষকে তোমরা তাওয়া রাখতে পারবে না। জি, ধন্যবাদ দিবে ডাক্তার প্রভাত দাস। আমরা শেষ করব। ধন্যবাদ আপনাদের দুজনকেই, সুন্দর সুন্দর কথা বলছেন আপনারা দুজনেই, এবং দুটি দলে আছেন। আপনারা একজন বিএনপির সমর্থক, একজন আওয়ামী লীগের সমর্থক, সুতরাং এটা স্বাভাবিক। তো এখানে আমি অল্প কথায় সারি যে আমাদের ডাক্তার মুজিবুর রহমান তিনি বলেছেন যে সংখ্যালঘু যারা আছেন তারা বাংলাদেশি, তাদের সংখ্যালঘু ভাবা ঠিক হবে না। এটা খুব সুন্দর কথা বলেন আপনি। শুধু বলেননি, একথা বলেছেন সদ্য যিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনিও বলতেন আপনারা কেন সংখ্যালঘু সংখ্যালঘু করেন। তো আজকের যিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেব, তিনি সুন্দর কথা বলছেন, আপনারা বাঙালি হিসেবে আপনাদের অধিকার আদায় করবেন। এসব কথাবার্তা বাদ দেন, এগুলো 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 এই এই বেসিট্রাসিন অয়েনমেন্ট স্কিনের উপরে দেওয়া লাভ নাই। এগুলো হচ্ছে আপনার স্কিনে এত বড়টা ক্ষত, আপনি উপরে বেসিট্রাসিন অয়েনমেন্ট দিতে বলছেন। ডাক্তার, একজন অভিজ্ঞ ডাক্তার বলছেন বেসিট্রাসিন লাগাও, আর এইভাবে অ্যাবসেস তো অনেক গভীরে।
উপরে বেসিক ট্রেসিং দেন কেন আপনারা? এগুলো হলো আপনাদের সেই উপরে বেসিক ট্রেসিং দেওয়ার মতো সুন্দর সুন্দর বাক্য আপনারা উচ্চারণ করেন। ডোন্ট ডু দ্যাট। উই ওয়ান্ট টু এস্টাবলিশ, এর আগের কোন সরকার যুদ্ধের পরে হিন্দুদের কোনো দাবি দেওয়া রক্ষা করেনি। আমরা সেই থেকে বলে আসছি যে হিন্দু প্রোটেকশন আইন করো, মাইনরিটি প্রোটেকশন আইন তোমরা করো, করেন। মাইনরিটির জন্য সেপারেট তোমার কমিশন করো, মাইনরিটির জন্য সেপারেট তোমরা একটা মিনিস্ট্রি করো। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনারা কথায় কথায় বলেন যে আপনারা আমাদের দুর্গাপূজায় পাহারা পাহারা দিতে আসেন। আসেন কেন? কেন আসেন? আমাকে পাহারা দিতে হবে কেন আপনাকে? আপনাদের মসজিদে গিয়ে তো কোনো হিন্দু পাহারা দিতে হয় না। তা আমারটাকে আপনি পাহারা দিতে আসতেছেন কেন? তার মানে কি? আপনার কথাই তো প্রমাণিত যে আমি সুরক্ষিত নই। So why you are giving the best interest environment in abscess? Forget those things, please. এইটা, এই যে উনি একটা মিথ্যাচার করেছেন আমাদের আমাদের ডক্টর সিদ্দিকুর রহমান, ওনার মুখের উপর বলছি, উনি একটা মিথ্যাচার করেছেন যে হিন্দুদের উপর টর্চার হয় নাই ওনাদের আওয়ামী লীগের সময়। 2021 সালে না, আমি দুর্গাপূজা। কিন্তু আমি না, না, আমি কিন্তু বলি না, আমি কিন্তু বলি যে হয়নি হয়নি আমাদের সময়, আমি কিন্তু বলি নাই। আমি কিন্তু এটা কিন্তু প্রতিবাদ করেছি। আমি কিন্তু বলি না হয়নি, হয়েছে, কয়েকবারই হয়েছে, কয়েকবারই হয়েছে, এবং অনেকের বাড়ি দখল করা, অনেকের বাড়ি দখল করা হয়েছে, অনেকের বাড়ি দখল করা হয়েছে। আর আমি বলছি দাঁড়ান, 2021 সালে দুর্গাপূজা 9 জন হিন্দুকে হত্যা করা হয়েছিল। আমরা প্রতিবাদে ফেটে উঠেছিলাম এখানে। 2001 সালে যখন খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী হন, 2001 সালে আমার বাড়ি বরিশালের গৌরনদী পিরোজপুরে তিন টর্চার হয়েছিল। তখন আমরা গ্রামকে গ্রাম হিন্দুরা পালিয়ে বেড়াচ্ছিল। আপনারা বিএনপি এগুলো অস্বীকার করতে পারবেন? হয়েছে, হয়েছে। এইগুলো আপনারা কি বেশি ট্রেসিং দিচ্ছেন আমাদেরকে? কি বোঝাচ্ছেন? ডোন্ট ডু দ্যাট। সুতরাং ইফ ইউ ওয়ান্টস টু হেল্প হিন্দু পিপল ইন বাংলাদেশ, প্লিজ তাদের 8 দফা দাবি মেনে নেন। একেবারে সাচ্চা সুন্দর 8টা দফা মেনে নেন এবং তাদেরকে পাহারা দিতে যায়েন না। প্লিজ ডোন্ট ডু দ্যাট। দে ডোন্ট ওয়ান্ট দ্যাট। আপনারা নিজেরাই আপনাদের দুর্বলতাগুলো প্রকাশ করছেন কেন? আপনি আমার বাড়িতে পাহারা দিতে যাবেন কেন? তার মানে আমি সুরক্ষিত নই? সিম্পল। 8 দফার উল্লেখযোগ্য কি আছে? 8 দফার মানে মধ্যে আমি আপনাদের 8 দফার সাথে একমত। না, 8 দফাগুলো আমি পড়েছি, সব দফার মধ্যে আমি ব্যক্তিগতভাবে একমত। বললাম যে হিন্দু মাইনরিটি অ্যাক্ট চাচ্ছি আমরা, হিন্দু কমিশন চাচ্ছি, হিন্দু সেপারেট মিনিস্ট্রি চাচ্ছি। 3টা হলো প্রধান, আরো 5টা আছে, 8টা আছে। আপনারা দেখে নেবেন আমাদের মানে ওই চিন্ময় প্রভুর ওয়েবসাইটে গেলে দেখা যায় যে 8টা দাবি। তারা সিম্পল সুন্দর 8টা দাবি নিয়ে মানে শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন করতেছে, আর আপনারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বেন? এটা কি মেনে নেওয়া যায়? আমি তো এই যে আপনারা কথাগুলো বলছেন, আমি তো মানে আপনারা যারা বিএনপি করছেন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে 2001 সালে কি ঘটছে। এবং ওই যে সিদ্দিকুর রহমান সাহেব আমাদের শ্রদ্ধেয় দাদা যে কথাটা বললেন, ওনাকে প্রোটেস্ট করলাম না যে 21 সালে 9টা হিন্দু হত্যা হয়েছিল দুর্গাপূজার সময়? উই গোনা ডু দ্য সেম থিং all the time. Thank you for inviting. অনেক অনেক ধন্যবাদ ডাক্তার প্রভাত দাস, ডাক্তার সিদ্দিকুর রহমান এবং ডাক্তার মজিবুর রহমান মজুমদার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি কি এখানে একটা কথা বলতে পারি? আচ্ছা, জি। এটা এটা বাংলাদেশের জন্য দুঃখজনক। আমি প্রভাত দাসের সাথে আমি একমত। স্বাধীনতার পর থেকে 71-এর পর থেকে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের প্রথম থেকেই হিন্দুদের জমি দখল, বাড়ি দখল, অত্যাচার বহুবার হয়েছে। তারপর থেকে অনেকবারই এটা হয়েছে, বিভিন্ন সরকারের সময় এটা হয়েছে। আমি এই জন্যই বললাম যে আমি বিশ্বাস করি হিউম্যান রাইটস হলো ফার্স্ট রাইট, এবং আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকেরই আহ, যে সুরক্ষা থাকার কথা আইনত, সেই সুরক্ষা সবাই পাবে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আমি যেভাবে দেখি, আমি মনে করি যে আমার গ্রামের বৌদ্ধ যদি নিজেকে আলাদা করতে চায়, তাহলে সে নিজেকে অরক্ষিত করে ফেলে। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার বিশ্বাস যে আমরা প্রত্যেকের প্রতি সম্মান থাকা উচিত, এবং প্রত্যেকের সুরক্ষা। আমাদের দেশের দায়িত্ব হলো
সরকারের দায়িত্ব হলো প্রত্যেকে সুরক্ষা করা, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ডাজন্ট ম্যাটার। আপনার পার্বত্য চট্টগ্রামের উপজাতি হোক, সবারই সেম রাইট ফর দ্য সেম এই কান্ট্রি। কিন্তু দুঃখজনক হলো এই হিন্দুদেরকে কিছু কিছু রাজনৈতিক দল তাদের নিজস্ব ভাবে ইউজ করেছে, এটা উনিও জানেন ভালো করে, এবং তারাও ইউজ হয়ে তারা আহ, যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন, যদিও হিন্দুরা বেশি টর্চার্ড হয়েছে ওদের দ্বারাই। আমি আমি স্বাধীনতার পরে আমি কলেজে পড়ি, তখন থেকে আমি দেখেছি কিভাবে হিন্দুদের প্রতি অত্যাচার হয়েছে, তাদের জমি জমা বাড়িঘর দখল হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে অনেক। এটা এটা সত্যি। এবং এটা যারা বেশি হিন্দুদের পক্ষে কথা বলে তাদের দলই সবচেয়ে বেশি এগুলো করেছে। এটা যেটা উনি একটু আগে বললেন, 2021-এর ঘটনা। তারপরে কিছুদিন আগে কুমিল্লায় এক মন্দিরে পূজার সময় ঘটনা ঘটলো। এরকম সাজানো ঘটনা, বহু ঘটনা হয়েছে। এটা দুঃখজনক। আমি মনে করি কোনো সম্প্রদায়কে রাজনৈতিকভাবে কোনোভাবে ইউজ করা উচিত না। দেশের সরকারের দায়িত্ব সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে, জাতি ধর্ম ঊর্ধ্বে থেকে সবাইকে সমমর্যাদায় একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সমানভাবে প্রোটেকশন, দেশের জনগণ সবাই সম্প্রীতি বজায় রেখে, প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে পুরো সবাইকে নিয়ে দেশ গঠন করা, এটা হলো আমাদের দায়িত্ব। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান এবং ডক্টর প্রভাত দাস। থ্যাংক ইউ ভাই। না, উনি যা বলছেন আমি মানে একমত ওনার সাথে। তবে কথা হলো যে এই ডক্টর ইউনূস গং দিয়ে সেটা হবে না। উনি যে পথে হাঁটতেছেন সেটা হবে না। আমাদের আরো কষ্ট করতে হবে, আরো অনেক আহ, অনেক বিপদের ভেতর দিয়ে আমাদের আগামী দিনগুলো যেতে হবে। তার কারণ এই যে গং আজকে আমাদের মাথায় একটা চাপছে, এই গঙ্গের কাছ থেকে আমাদের রক্ষা পাওয়া খুবই কঠিন। শুধু মাইনরিটি কেন, আমরা আমরা কি মাইনরিটি নাকি? আমরা বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপি ধরা যায় দলীয় ভাবে, তো আমরা মাইনরিটি না। আমাদের অবস্থা কি আগর? অতএব সেই অবস্থায় কোনো কিছু পাওয়া, কোনো কিছু করা, এর সমাধান, ওরা নাকি নির্বাচন দেবে, ওরা নাকি কমিশন করবে, দে হ্যাভ নো রাইট, দে হ্যাভ নো ম্যান্ডেট, দে ক্যানট ডু এনিথিং। আমাদের আরো কষ্ট করতে হবে এবং নেচার উইল টেক ইটস কোর্স, এবং দেখবেন শান্তি দেশে আসবে। আমার আমি সবসময় বলি বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় জনগণ। আমার ধর্মভীরু, ধর্মের দিক দিয়ে আমরা মুসলমানরা যেরকম ধর্মভীরু, হিন্দু সম্প্রদায় তার ধর্মভীরু, আমরা সব ভাষায় থাকতে আমরা একই ইয়েতে বিশ্বাস করি। তো সেই অবস্থায় ছিল দেশটা। সেখানে আমার একটা আরেকটা মিটিং আছে, সেখানে আমার একটা একটু যেতে হবে। আমাদের বিশেষ করব আমাদের শেষ আজকের সেখানে অনুষ্ঠানে একটা আমার মানে আরেকটা মিটিং করবো। বজ্রপাতের মতো একটা জি, ঘটনা ঘটেছে, আর জি, এটার সমাধান হবে ইনশাল্লাহ জি। অচিরেই অনেক এটা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা যেখানে শেষ করবো, আপনি ভালো থাকবেন, আচ্ছা, সুস্থ ভালো থাকবেন। থাকেন সবাইকে, ভালো ধন্যবাদ। ওকে। সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা।